51 জনকে সরিয়ে দিয়েছে বা আরজি করে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে আরজি কর কর্তৃপক্ষ এই ঘটনা ঘটার পর থেকে সম্পূর্ণ জুনিয়র ডাক্তারদের দাবি মেনে। কারণ জুনিয়র ডাক্তারদের বক্তব্য ছিল যে এই 51 জন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। অর্থাৎ প্রথমত কি দেখলাম, সন্দীপ ঘোষকে সরাতে হবে, জুনিয়র ডাক্তারদের দাবি সরিয়ে দিল। সঞ্জয় বিশিষ্টকে সরাতে হবে, সরিয়ে দিল। তৃতীয় আবার সুহিতা পাল, যিনি ওই সন্দীপ ঘোষের জায়গায় এসেছিল, তাকে সরাতে হবে, সরিয়ে দিল। আচ্ছা, আবারও বুলবুল মুখোপাধ্যায়কে সরাতে হবে, সরিয়ে দিল। চেস্ট মেডিসিন বিভাগের যিনি দায়িত্বে ছিলেন তাকে সরাতে হবে, সরকার পক্ষ সরিয়ে দিল। তাতেও হলো না, জুনিয়র ডাক্তারদের দাবি এদেরকে বহিষ্কার করতে হবে। স্বাস্থ্য দপ্তর মেনে নিয়ে সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ সাহা ও অভিক দে এই 3 জনকে সাসপেন্ড করলো। 51 জন সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ জুনিয়র ডাক্তারদের দাবি, তাদেরকেও আরজি করে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করলো। তাহলে এই 7টা দাবি কিন্তু সরকার পক্ষ ছাত্রদের বা জুনিয়র ডাক্তারদের মেনে নিয়ে পদক্ষেপ করলো, আমরা দেখেছি। তাতেও হলো না। এবার তাদের দাবি কি, বিনীত গোয়েলকে সরাতে হবে। লালবাজার অভিযান করলো, বিনীত গোয়েল তাদের সঙ্গে কথা বললো, তাদের অভিযোগপত্র গ্রহণ করলো। তাতেও তাদের কিন্তু আপত্তি বা ক্ষোভ মিলল না। এবার কি, স্বাস্থ্য ভবন অভিযান, স্বাস্থ্য সচিবকে সরাতে হবে। স্বাস্থ্য ভবন অভিযান হলো, তাতেও তারা ক্ষান্ত হলো না। ফিরে এলো আবার ক্যাম্পাসে, আবার সেই আন্দোলন চলছে। সরকার পক্ষ এবারে আহ্বান জানালো নবান্নের তরফ থেকে যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসতে। সেখানে আমরা কি দেখলাম, প্রথম যখন নবান্নের তরফ থেকে নবান্নের স্বাস্থ্য সচিব যখন মেল পাঠালো জুনিয়র ডাক্তারদের, সেখানে জুনিয়র ডাক্তারদের একটা আপত্তির জায়গা দেখা দিল। জুনিয়র ডাক্তারদের আপত্তি কি ছিল, যে চিঠিতে নমনীয়তার অভাব। ঠিক আছে, সেই চিঠি প্রত্যাখ্যান হলো, আবার মেল এলো নমনীয়তার সুরে বা নমনীয়তা মাখিয়ে। তারপরে তাদের আবার আর একটা সমস্যা দেখা দিল, কি না, ওই চিঠিতে আবহাওয়ক হিসাবে মুখ্যমন্ত্রীর নাম থাকতে হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী তাদেরকে ডাকবে তবে যাবে। আবার নবান্ন চিঠি ফিরিয়ে নিল, আবার নতুন শুধরে নিয়ে চিঠি পাঠালো যে মুখ্যমন্ত্রী নিজেই সেখানে আহ্বায়ক হিসাবে থাকলো। তাতেও হলো না, আবার সমস্যা। সেখানে কি সমস্যা না, 12 জন নয় 30 জনকে নিয়ে মিটিং করতে হবে। অর্থাৎ মিটিংয়ে 30 জন উপস্থিত থাকবে। আবার চিঠি প্রত্যাখ্যান করলো নবান্ন, আবার নতুন চিঠি এলো, সেখানে এলো কি 30 জনের আমন্ত্রণ পত্র সহ, যে 30 জন ওই মিটিংয়ে যোগদান করবে। জুনিয়র ডাক্তাররা নবান্নে পৌঁছলো। আমরা রাজ্যবাসী হিসাবে ভাবলাম যে একটা কোনো সদর্থক আলোচনা হবে, একটা মিটমাট হবে। আশা করি আন্দোলনটা একটা জায়গায় এসে থামবে। কারণ বিচার যেহেতু চলছে সুপ্রিম কোর্টে, বিচার নিয়ে তো এখানে কোনো কথা হবে না। জুনিয়র ডাক্তার যে দাবি দাওয়াগুলো আছে সেটা তারা যেটা বলবে রাজ্য সরকার মেনে নেই, বা রাজ্য সরকার সেখানে কি আলোচনা করবে সেটা হলে হয়তো একটা শান্তির বাতাবরণ তৈরি হবে, জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবে, এই যে সাধারণ মানুষ বা সাধারণ রোগী ভোগান্তি সেটা থামবে। কিন্তু আমরা কি দেখলাম, যে জুনিয়র ডাক্তাররা নবান্নে পৌঁছে বেঁকে বসলো আবারও, যে তাদের ভিডিও লাইভ স্ট্রিমিং করতে হবে, ভিডিও রেকর্ডিং করলে চলবে না। এই জুনিয়র ডাক্তাররা, জানি না তাদের জানা ছিল কিনা, সুপ্রিম কোর্টে যে মামলা চলছে বা যে মামলা বিচারাধীন থাকে সেই মামলা সম্পর্কিত কোনো আলোচনা লাইভ স্ট্রিমিং করা যায় না। হতে পারে তাদের অজ্ঞতা, সব বিষয়ে সবার জ্ঞান থাকবে সেটা তো কথা নয়। কিন্তু প্রশ্ন তো থেকে যায় না, যে সরকার পক্ষ যখন এতগুলো সদর্থক পদক্ষেপ নিচ্ছে, সরকার পক্ষ যখন একের পর এক স্টেপ নিচ্ছে, তাদের সমস্ত দাবি দেওয়া বা তাদের যে ক্ষোভ আক্ষেপগুলো আছে সেগুলো মেনে নেওয়ার চেষ্টা করছে একের পর এক, এত নমনীয়তার পরেও যদি জুনিয়র ডাক্তাররা এখনো আন্দোলনে বসে থাকে তাদের দাবি দেওয়া নিয়ে, তাহলে প্রশ্ন উঠবেই তো, যে জুনিয়র ডাক্তাররা আরজি করে আন্দোলনে কেন বসেছিল? নির্যাতিতার দোষীর শাস্তির দাবি নিয়ে। তাদের আন্দোলন বা তাদের ধর্ণা কর্মসূচি শুরু হয়েছিল যে কালপ্রিট আছে, যার দ্বারা তাদের একজন সহকর্মীকে নির্যাতিত হতে হয়েছে, ধর্ষিত হতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে, সেই কালপ্রিট যেন শাস্তি পায় কঠোর থেকে কঠোরতম, সেই জন্য তারা আন্দোলনে বসেছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাদের আন্দোলনের মূল আওয়াজ কি হয়েছে বা মূল কথা কি দাঁড়িয়েছে, যে আমাদের 5 দফা দাবি আছে, এই 5 দফা দাবি রাজ্য সরকার মেনে নিলে আমরা আন্দোলন তুলে নেব। তাহলে যে নির্যাতিতার দোষীর শাস্তিতে বা যে নির্যাতিতার ধর্ষকের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়ার দাবিতে আপনারা আন্দোলনে বসেছিল, সেটা কি ছিল আপনাদের সাজানো বা মেকি মুখোশ? যদি তা না হতো তাহলে তো আপনারা সরকার পক্ষের এতগুলো পদক্ষেপ নেওয়ার পরেও, বা মামলা সুপ্রিম কোর্টে যেখানে চলছে, সুপ্রিম কোর্ট যেখানে আপনাদের কাজে ফিরতে বলছে, সব কিছুকে অগ্রাহ্য করে সেই নির্যাতিতার দোষীর শাস্তির দাবিকে পিছনে ফেলে দিয়ে
অর্থাৎ পুরো ছাই চাপা দিয়ে আপনাদেরই দাবি, একমাত্র আপনাদের দাবিগুলো মেনে নিলেই আপনারা তাঁবু গুটিয়ে নেবেন, এটাই যদি হয় আপনাদের একমাত্র বর্তমান এজেন্ডা, তাহলে বলতে হবে এই আন্দোলনের পিছনে অনেক গন্ধ আছে। যে গন্ধগুলো কেবলমাত্র রাজনৈতিক নয়, অনেক কর্পোরেট বড় বড় বিত্তশালীর হাত রয়েছে এই আন্দোলনের পিছনে। কারণ বর্তমানে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে রেকর্ড হারে প্রাইভেট জায়গার চিকিৎসা বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য আমাদের ইন্ডিয়াতে আসা বন্ধ হয়েছে সেখানকার রোগীদের। বাইপাসের লাগোয়া যে বড় বড় কর্পোরেট হসপিটালগুলো আছে, সেই হসপিটালগুলোর কিন্তু বেশ একটা মন্দা বাজার আমরা নিজের চোখে দেখেছি। বর্তমানে এই আরজিকর ইস্যুকে সামনে রেখে আবারও তারা কিন্তু তাদের বেশ ব্যবসার প্রসার গচিয়ে নিয়েছে। অর্থাৎ ওই বাংলাদেশের রুগী আসার যে খিদেটা তাদের ছিল, অর্থাৎ যে গ্যাপটা তৈরি হয়েছিল, সেটা কিন্তু আরজিকর ইস্যুতে তারা পুষিয়ে নিয়েছে। আর তারাই চাইছে এই আন্দোলনটা যাতে আরও জিইয়ে রাখা যায় বা আরও আগিয়ে নিয়ে যাওয়া যায়। কারণ যতদিন এই আন্দোলন চলবে ততদিন সরকারি চিকিৎসা ব্যবস্থা বা সরকারি চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে। আর অসহায় আর্ত মানুষ তাদের ঘটিবাটি বেঁচে গিয়ে এই বাইপাসের ধারে বা বেসরকারি নার্সিংহোম হসপিটালে সর্বস্ব দিয়ে চিকিৎসা নেবে। আর সেই গরিব মারা পয়সায় তারা তাদের ব্যবসা ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে। অবশ্যই এই আন্দোলনের পিছনে কর্পোরেট হাত রয়েছে, রাজনৈতিক মদত এবং কর্পোরেট হাত। তার একটা ছোট্ট উদাহরণ দেখুন। এই যে মানুষকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ডক্টর নারায়ণবাবু। এই নারায়ণবাবু ইনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে শিং ভেঙে বাছুরের দলে নাম লিখিয়ে সিনিয়র ডাক্তার হয়ে হুমকি দিচ্ছেন যে সরকার যদি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমরা ওপিডি তুলে নেব। চেনেন কি এই মানুষটা? এই নারায়ণবাবু সিপিআইএম এর ফোরফ্রন্ট সদস্য। এনার একটা প্রাইভেট হসপিটাল আছে, জেনিথ হসপিটাল, বেলঘরিয়াতে। তাছাড়াও ইনি বাইপাসের ধারে একটা বেসরকারি হসপিটালে ১,৫০০ টাকা ভিজিটে রুগী দেখেন। তথ্য প্রমাণ আমার কাছে সমস্ত কিছু আছে, কিছু নির্দিষ্ট কারণের জন্য প্রকাশ করছি না। যদি কারোর এ বিষয়ে প্রমাণ তথ্য লেগে থাকে কমেন্টে আসবেন, দিয়ে দেবো। তাহলে বুঝুন এই আন্দোলনের পিছনে কাদের হাত রয়েছে বা কাদের চক্রান্ত রয়েছে। সরকার যেখানে এতটা নমনীয়তা দেখাচ্ছে, তারপরেও এই জুনিয়র ডাক্তাররা তারা নিজেদের কতটা কেটা ভাবছে। কেন আমি বারবার বলছি সরকার এত সহনশীল, সরকার এত নমনীয়তা দেখাচ্ছে? তার একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি, একটি ভিডিও আপনাদের দেখাবো। জ্যোতিবাবুর আমলে, অর্থাৎ মাননীয় জ্যোতিবাবুর আমলেও একবার জুনিয়র ডাক্তাররা আন্দোলন করেছিল। সেই সময় জুনিয়র ডাক্তারদের সঙ্গে মিটিং করে জ্যোতিবাবু কি বলেছিলেন দেখুন এই ভিডিওতে। 1983 সাল সারা ভারত জুনিয়র ডাক্তার ফেডারেশনের ডাকে ধর্মঘট চলছে। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা কার্যত বিপর্যস্ত। সেবারও আন্দোলনের অন্যতম কেন্দ্র এই আরজিকর হাসপাতাল। তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু রাইটার্সে ডেকে পাঠালেন 7 জন প্রতিনিধিকে। জুনিয়র ডাক্তারদের দাবিগুলোর দিকে একবার এরম এক ঝলক তাকিয়ে জ্যোতি বসু খুব ঠান্ডা গলায় বললেন, 3-3বার আপনাদের মাইনে বাড়ানো হয়েছে, চা খান, ধর্মঘট তুলে নিন। তো ছোট্ট ছোট্ট চুম্বক বাক্যে যেভাবে জ্যোতিবাবু কথা বলতেন, জুনিয়র ডাক্তাররা খুব বিনম্রভাবে জানালেন যে দাবি মানা হলে আজই কর্মবিরতি উঠে যাবে স্যার। সংবাদপত্র সাক্ষী, উত্তরে সেদিন জ্যোতিবাবু বলেছিলেন, কোট আন কোট, দাবি টাবি নিয়ে পরে ভাবা যাবে, আপনারা সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছেন, আপনারা কি করবেন তা আপনাদের ব্যাপার, তবে ধর্মঘট না তুললে আমরাও চুপ করে বসে থাকবো না, মানুষের দাবি আপনাদের কাছ থেকে শিখব, সীমা ছাড়াচ্ছেন, বিপদে পড়বেন। তাহলে ভাবুন কেন আমি বারবার বলছিলাম যে এ সরকার এত নমনীয়, এত সহনশীল। সরকারের এতগুলো সদর্থক পদক্ষেপ, সুপ্রিম কোর্টের দুবারের অর্ডার অমান্য করেছে, যেটা তাদের মূল দাবি ছিল নির্যাতিতার ন্যায় বিচার, ধর্ষকের শাস্তি, সে জায়গা থেকে তারা বিচ্যুতি করে নিজেদের 5 দফা দাবি নিয়ে তাঁবু ঘাঁটিয়ে বসেছে। তাহলে কি এরা চাইছে সরকার জ্যোতিবাবুর স্বরে কথা বলুক? সরকার যদি জ্যোতিবাবু বুদ্ধবাবুর স্বরে কথা বলতো বা জ্যোতিবাবুর বুদ্ধবাবুর রাস্তায় হাঁটতো, তাহলে এই আন্দোলন এত দূর আসতো না। রুগী মৃত্যু ঘটছে একের পর এক, আমরা চোখে দেখছি। আজকের পশ্চিমবাংলার মানুষের ভাবার এবং ভাবা শুরু করার সময় এসেছে। নির্যাতিতার ন্যায় বিচারের নামে এই জুনিয়র ডাক্তাররা আসলে কি করতে চাইছে বা কি করছে ভাবুন এবং ভাবতে শিখুন। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে।